আপনারা তৈল সমস্যার সমাধানের পরিবর্তে বলছেন তেলের কোনো সংকট নাই, অথচ আমরা লক্ষ্য করছি আপনাদের এই প্রতিনিধিরা তেল ন্যায় পেয়ে বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। পুলিশ প্রশাসনেরা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন, তেল পাচ্ছেন না। প্রভাবশালী আপনাদেরই কতিপয় লোকেরা ডিলারশিপ নিয়ে তেল যতটুকু বাজারে যায় সেটাও প্রভাবশালী সরকারি দলের লোকেরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় কারসাজি করে, মজুতদারি করে, কালোবাজারির মাধ্যমে আমাদের সাধারণ ক্রেতাদেরকে যে কষ্ট দিচ্ছেন, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। তেলের স্বাধীনতাও আজকে আপনারা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। মহান স্বাধীনতা দিবসের আজকের এই দিনে আমরা আমাদের সেই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি, যারা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমাদের হাতে তুলে দিয়ে তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের জন্য তাদেরকে কবুল করুন। এখনও যে সমস্ত আহত পঙ্গুত্ব বরণকারী বীর মুক্তিযোদ্ধারা আমাদের এই দেশের সম্পদ হিসাবে বেঁচে আছেন, তাদের জন্য নেক হায়াত কামনা করে 1947, 1952, 1990, 1971 থেকে শুরু করে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ পর্যন্ত যারা শহীদ হয়েছেন 2006 সালের 28 অক্টোবর, 2013 সালের 5 মে শাপলা চত্বর, বাইতুল মোকাররম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, বিশেষ করে আমাদের এই স্বাধীন বাংলাদেশে এমন একটা পরাধীন সময় আমাদের পার করতে হয়েছে। হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহকে ফাঁসির রায় দেওয়ার ঘোষণার দিন, তার আগে এবং পরের 3 দিন মিলে 245 জন দেশপ্রেমিক নাগরিককে অন্যায়ভাবে গুলি করে হত্যা করে বাংলাদেশে যে একটা বিভৎস পরিবেশ তৈরি হয়েছিল, আমরা তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমরা যখন 2006 সালে 28 অক্টোবরের কথা বলি, আমরা যখন 13 সালের কথা বলি, আমরা যখন 24-এর কথা বলি, তখন আমাদের মহান জাতীয় সংসদে কারো কারো মুখে শুনতে হয় এটি আবেগের ব্যাপার, এটি বাস্তবতার সাথে মিল খায় না। আমরা একটা কথা পরিষ্কার বলি, যারা এই সমস্ত বিষয়গুলোকে আবেগ বলে শুধুমাত্র নিজেদেরা ধারণ করেন, বাস্তবের সাথে মিল রাখতে চান না, আপনাদেরও মনে রাখতে হবে বাস্তবের সাথে মিল না রাখলে আপনারা এখন বাংলাদেশে থাকার কথা না, বাংলাদেশের বাইরে বিভিন্ন স্থানে আপনাদের এখন অবস্থান করার কথা ছিল। আমরা যখন তাদের মুখে শুনতে পাই আমাদের খুব আশ্চর্য লাগে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলে আইনমন্ত্রী, আইনমন্ত্রীর কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কথা বলে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর কথা বলে শিক্ষামন্ত্রী। আমাদের কাছে মনে হয় যে ওনাদের এতই অভিজ্ঞ লোকের সংকট পড়েছে, কে কার কথা বলবে এটা নিজেদের মধ্যে সমন্বয় না করে প্রত্যেকে যার যার নিজের মতো করে কথা বলা শুরু করেছেন। বিধায় আমরা লক্ষ্য করেছি তেল নিয়ে সমস্যার পরিবর্তে নেতাদের কাছে এখন আমরা পত্রিকায় কোথাও কোথাও ব্যঙ্গ করে লিখতে দেখি তেলের সমস্যার সমাধান কোথায় পাবেন। তেলের সমস্যার সমাধান পেতে হলে মন্ত্রণালয়ে গিয়ে দেখেন কি পরিমাণ তৈল ঢালা হচ্ছে, এবং তেলের তো ওখানে তৈল ঢালার কারণে তো বাজারে তেলের সমস্যার সংকট তৈরি হয়েছে। আজকে সরকারের মধ্যে এরকম তৈল ঢালার যদি প্রতিযোগিতা তৈরি হয়, ভালো করে মনে রাখতে হবে জনৈক এক সাংবাদিকের তৈল ঢালার কারণে শেখ হাসিনার পতনের ঘণ্টা বেজে গিয়েছিল। আপনারা তৈল সমস্যার সমাধানের পরিবর্তে বলছেন তেলের কোনো সংকট নাই, অথচ আমরা লক্ষ্য করছি আপনাদের এই প্রতিনিধিরা তেল ন্যায় পেয়ে বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। পুলিশ প্রশাসনেরা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন, তেল পাচ্ছেন না। প্রভাবশালী আপনাদেরই কতিপয় লোকেরা ডিলারশিপ নিয়ে তেল যতটুকু বাজারে যায় সেটাও প্রভাবশালী সরকারি দলের লোকেরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় কারসাজি করে, মজুতদারি করে, কালোবাজারির মাধ্যমে আমাদের সাধারণ ক্রেতাদেরকে যে কষ্ট দিচ্ছেন, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। তেলের স্বাধীনতাও আজকে আপনারা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, স্বাধীনতার কথা কখন বলছি? যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি তখন নবীন পাঞ্জাবি ফ্যাশনের আমাদের প্রিয় ভাই হাফেজ নবীন যখন একথা বলেন, আমার সন্তানকে এতিম করতে চাই না, আমি সেই অভিজ্ঞ
সংবিধান বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন বাংলাদেশের মানুষ খুঁজতেছে। আপনি কোথায়? নবীনকে নিরাপত্তা দিতে পারেন না, আপনি সংবিধানকে আবেগের কথা বলে ওটাকে রক্ষা করার জন্য লেগে পড়ে উঠেছেন। আজকে নবীনকে যদি আমরা সব নিরাপত্তা দিতে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে বাংলাদেশে সুষ্ঠু ধারার ব্যবসা পরিচালিত হতে পারে না। এই নবীন ভাইয়ের ব্যবসা যদি আজকে প্রভাবশালী একজন বন্ধু, এই বন্ধুর কথা আমরা বিগত দিনেও শুনেছি, এক বন্ধু একজন ব্যক্তিকে ধ্বংস করার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সেই বন্ধুর কথাই বাংলাদেশের মানুষ জানে। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তাকে পরিষ্কার একটা বার্তা দিতে চাই, বন্ধুত্বের এরকম পরিচয় কিন্তু সেই সময় আপনার সর্বনাশ হয়েছিল। নতুন করে আবার বন্ধু এরকম যদি বাজার ঘাটে তৈরি হয়, আবার এই সরকারের সর্বনাশের জন্য অপেক্ষা করতে হবে। আমরা তেলের সংকট সমাধান করতে পারছি না। আমরা যোগাযোগ সড়ক ব্যবস্থার মাধ্যমে শুনতে পাই সাধারণ ক্রেতাদের স্বাধীনতা কোথায়? এই ছোট্ট ছোট্ট স্বাধীনতাগুলোই আমাদেরকে একটা বৃহৎ স্বাধীনতার স্বাদ গ্রহণে আমাদেরকে প্রতিপালিত করে। আমি বিশেষভাবে আহ্বান জানাতে চাই, যদি আমরা জুলাই সনদকে উপেক্ষা করি, জুলাই সনদকে পাশ কাটিয়ে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার যদি সময় না থাকে, আমরা আজকে সংবিধান বিশেষজ্ঞের কাছ থেকে শুনি যে আমাদের সময় নাই, সংস্কার পরিষদ এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আমি একটা কথা আপনাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, সেই সময় হয়তো আপনারা চিন্তা করবেন জাতি দেশ গণভোটের সেই রায় বাস্তবায়নে যদি তারা ধীর গতি দেখে সময় হয়তো পাবেন, কিন্তু আপনারা সেই শপথ গ্রহণেরও আর সুযোগ হয়তো পাবেন না। তাই আমি চাই দেশবাসীর সাথে সুর মিলিয়ে আগামী 29 তারিখ জাতীয় সংসদ হবে। সংসদের সমস্ত কার্যপ্রণালীর প্রারম্ভে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদের কার্যকারিতা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ পরিচালনা না করলে আর একটা 5 আগস্টের জন্য যদি প্রস্তুত থাকতে হয়, আমরা কি রাজি আছি? আমরা শুধু রাজি নাই, ইতিমধ্যেই বলা শুরু হয়েছে আমাদের যেই জাতি ফ্যাসিস্টদেরকে বিদায় করেছিল, যাদেরকে একটা গুলি করার পর বলেছিল পুলিশ প্রশাসনের লোকেরা, স্যার একটা গুলি করে একটা মরে বাকিগুলা লড়ে না, একটা গুলি করার পর বাকিগুলা যারা লড়ে না তারা কিন্তু হেলিকপ্টারেও যায় নাই, লন্ডনও যায় নাই, দিল্লিও যায় নাই, তারা এই মাতৃভূমি বাংলাদেশে অবস্থান করছে। মনে রাখতে হবে, একটা গুলি করার পর আর একটা লড়ে না, তারা আবার গুলি ধারণ করে বলবে বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। সেই পরিস্থিতি আসার আগেই সাবধান হয়ে জনগণের পালস বুঝে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 71-এ মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছিলাম, যে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন করে গিয়েছিলেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সেই সঙ্গে গত জুলাই আন্দোলনে যারা জীবন দিয়ে আমাদেরকে আজকে নতুন করে মুক্তির স্বাদ দিয়েছে, যারা আজকে আমাদেরকে আবার রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্যে মাথা তুলে কথা বলার সুযোগ দিয়েছে, আমি সেই শহীদ জুলাই যোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা ইতিহাসের এমন একটা মহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছি যেখানে আজকে ইতিহাস পরিবর্তন হয়ে গেছে, নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, নতুন ধারণা সৃষ্টি হয়েছে। যুগে যুগে ইতিহাস বদলায়, ইতিহাস স্থির থাকে না, কারণ জনগণের মন স্থির থাকে না। মনগণ পরিবর্তন হয়, মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়, তার সঙ্গে ইতিহাস নতুন করে লেখা হয়। আজকে 2026 সনে দাঁড়িয়ে আমি যখন এই 25শে মার্চের কথা চিন্তা করি, তখন ভাবি এই 25শে মার্চে রাত্রে তো আমিও ঢাকা শহরে ছিলাম। আমি তো জীবন্ত সাক্ষী ঢাকা শহরের 25শে মার্চ রাত্রে কি হয়েছে।
কিন্তু সেই কথাগুলো কি আমি স্পষ্ট করে আজকে বলতে পারবো? ইতিহাসে সেই পরিবর্তন গঠন করার সেই উদ্দেশ্য নিয়ে 41 সনে যাত্রা শুরু হয়েছে। তারপরে 47 সনে আমরা একটা মুসলমান ভূখণ্ড পেলাম, কিন্তু ইসলাম পেলাম না। দেশ পরিবর্তন হলো, কথা ছিল সেখানে ইসলামী চিন্তা, চেতনা, আদর্শ বাস্তবায়িত হবে, কিন্তু সেটা হলো না। তারপরে দেখলাম নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে 1949 সনে সরওয়ার্দী সাহেবের নেতৃত্বে, মৌলানা ভাসানী সাহেবের নেতৃত্বে, যার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। তার মানে আদর্শ কিন্তু কাছাকাছি, মূল্যবোধ কিন্তু ইসলাম ধর্মীয়, কিন্তু সেখানেও দেখলাম আমাদের পথ দুই দিকে বেঁকে যাচ্ছে। একজন আমরা বলছি আমাদের হবে লক্ষ্য ইসলামী নীতি নির্ভর, আরেকজন বলছে তাদের লক্ষ্য হবে জনগণের অধিকার। আমরা একজন চেয়েছি আল্লাহ শাসন, আরেকজন চাচ্ছে আমরা জনগণের শাসন। এখানে বিভেদ ছিল না, এখানে সমন্বয় করা প্রয়োজন ছিল। আল্লাহকে ডিনাই করে পৃথিবীতে তার পথ ধরে আসছে 69 গণ আন্দোলন, যেখানে আবার রাজপথ কথা বলেছে, যেখানে আবার নেতাদের মুখের কথা জনগণ কেড়ে নিয়ে রাজপথে সিদ্ধান্ত হয়েছে। তারপরে আমরা দেখেছি এহিয়া খানে উদ্ভব, আইয়ুব খানের পতন। তারপরে দেখেছি 70 নির্বাচন, যেখানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়ে গেছে। জামাত ইসলাম জনগণের রায় পায় নাই, কিন্তু তার আদর্শ ইসলামী চেতনা মূল্যবোধ থেকে সে সরে যায় নাই। তারপরে আমরা দেখলাম শুরু হলো বুট্টু সাহেবের ষড়যন্ত্র, আসলো 71। সে 71 এসে আমরা কি দেখলাম? বর্বরোচিত ভাবে আমাদের উপর হামলা করা হলো। আমি বলছি যারা মনে করে পাকিস্তান হামলাটা আমাদের উপরে করে নাই, এখানেই শুরু হয়েছে বিভেদ, মতভেদ। বাংলাদেশের মাটিতে যারা হামলা করেছে তারাই আমাদের প্রতিপক্ষ, তারাই শত্রু। আমি বহুবার বলেছি, আমাকে অনেক ইন্টারভিউ করার চেষ্টা করেছে, আমরা যুদ্ধ জামাত ইসলামের বিরুদ্ধে করি নাই, আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। কাজে বাংলাদেশে কোনো যুদ্ধ ভয় থাকতে পারে না, বাংলাদেশের কোনো স্বাধীনতা বিরোধী থাকতে পারে না। আজকের এই যে প্রজন্ম, এই যে আমার নতুন এমপি ভাইরা, তাদের বয়স তো এখনো 50 হয় না, বাংলাদেশের চেয়ে বয়স ছোট। সে কি করে যুদ্ধ অপরাধী হয়? সে কি করে মানবতা বিরোধী হয়? প্রিয় ভাইরা, আমি দুটি কথা বলে এখানে শেষ করতে চাই, সময় আপনাদের কম। আজকের এই পোস্টে দাঁড়িয়ে যাচ্ছি, আমাদের যে ধারাবাহিকতা শুরু হয়েছে সেই গল্প আমাদের এখনো শেষ হয় নাই। এই গল্প চলবে, এই সংগ্রাম চলবে যতকাল মানব সভ্যতা টিকে থাকবে। আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমরা এক থাকব, না আমরা আবার আলাদাভাবে লড়ব। এই প্রশ্ন আজকে এই জন্য করছি, বিজয়ী পরিবর্তন হয়। যখন এই নতুন বিজয়ী আসে, তখন ইতিহাস সেই বিজয়ী তার মতো করে লিখতে চায়। জনগণকে তারা প্রত্যাখ্যান করে, জনগণের অধিকারকে তারা ডিনাই করার চেষ্টা করে। আজকের বাংলাদেশের রাজনীতি যে নতুন বিজয় হয়েছে, সে 5ই আগস্টকে অস্বীকার করতে চায়। আজকে যে নতুন বিজয় আসছে, সে জুলাই চেতনাকে অস্বীকার করতে চায়। বাংলার মানুষ আর রক্ত দিতে চায় না, রক্ত নিতেও চায় না। কিন্তু এই বিজয়ীর বয়ান যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের মাসুদ ভাইয়ের জন্য নয়, আমার বয়স না রক্ত দেওয়ার, কিন্তু আপনাদের রক্ত দেওয়ার জন্য আবার প্রস্তুত হতে হবে। ভাই, রাজনীতিতে জয় আছে, পরাজয় আছে, কিন্তু আদর্শের কোনো মৃত্যু নাই। আদর্শ আমাদের চিরদিন অম্লান থাকবে। বাংলাদেশের মাটি মানুষের
ইসলামী চিন্তা চেতনার বাইরে, মূল্যবোধের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমরা ঘুরে ফিরে এই জায়গায় আসতে হবে, পছন্দ করেন আর না করেন। মতভেদ থাকবেই, কারণ মতভেদ চিন্তার স্বাধীনতার প্রমাণ। আজ যে পথ মানুষ বেছে নেয়, আগামীকাল সে পথ সে বদলাতে চায়। কারণ ইতিহাস স্থির নয়, মানুষের মনও স্থির নয়। তাই আজকের প্রয়োজন মতভেদ থামানো নয়, আজকের প্রয়োজন আমাদের মত জনগণের কল্যাণে, আমাদের মতার পার্থক্য জনগণের কল্যাণে ঐক্যে নিয়ে আসা। আমরা জনগণের কল্যাণ চাই, আমাদেরকে আজকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। আমাদের লক্ষ্য হতে হবে মানুষের সমৃদ্ধি। আমাদের মতভেদ থাকবে, কিন্তু ঐক্যমত হবে আমাদের জনগণের স্বার্থ, ঐক্যমত হবে আল্লাহর শাসন, ঐক্যমত হবে আমাদের ইসলামিক চেতনা এবং মূল্যবোধ। প্রিয় ভাইরা, আদর্শ বেঁচে থাকে সময় ও মানুষের মধ্য দিয়ে নতুন রূপে। ইতিহাস আমাদের ভাগ করে না, আমাদের শেখায়। আজকে যদি আমরা ইতিহাসে শিক্ষা না নেই, তাহলে আমি শাসক গোষ্ঠীকে বলতে চাই, সংবিধান কোনোদিন কোনো কালে কোনো সরকার রক্ষা করতে পারে নাই। সংবিধান দেওয়া হয়েছে সরকারের সীমাবদ্ধতার জন্য, জনগণের সীমাবদ্ধতার জন্য নয়। এই সংবিধান জনগণের সংবিধান। জনগণের সংবিধানের ভাষা বোঝার চেষ্টা করেন। যারা সংসদে গিয়ে দাপট দেখাচ্ছেন, সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা পবিত্র ঈদ উল ফিতরের পরে আপনাদের এই স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে। আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকে দাঁড়িয়ে আছেন। আপনারা জানেন যে বাইরে আমাদের একটা স্পট করা হয়েছে, সেখানে আমরা এলইডি স্ক্রিন দিয়েছি, সেখানে আপনারা অনেকে বসেছেন, আরও বসার জায়গা বোধহয় ওখানে কিছু আছে, এখানে অনেকে দাঁড়িয়ে আছেন। আমরা আরেকটু সহযোগিতা চাই আপনাদের। আমাদের এই প্রোগ্রামের তো একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে আমাদের সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, তাদের কাজের সহযোগিতার সুবিধার্থে আমরা আমাদের হাতের ডান পাশে প্রথম 3 সারি রেখে 2টো সারি একটু ফাঁকা করে দিতে হবে। প্রথম 3 সারি রেখে যারা বসেছেন একটু আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের অনেক মিডিয়া কর্মী যারা আছেন তারা এখন বাইরে আছেন, এখানে দাঁড়াবার সুযোগ পাচ্ছেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে হাতের ডান পাশে, আমার হাতের ডান পাশের 3 সারি রেখে 2 সারি ফাঁকা করে দেবেন। হাতের ডান পাশের 3 সারি রেখে 2 সারি ফাঁকা করে দেওয়ার ক্ষেত্রে আমার শ্রদ্ধেয় মুরব্বীরা আছেন, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদের কষ্ট হবে, আপনাদের কষ্টের জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা মেহেরবানি করে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের গণমাধ্যম কর্মী ভাইদের দাঁড়াবার সুবিধার্থে আপনারা এই কষ্টটুকু করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। এছাড়া উপস্থিত আছেন আমাদের মাঝে সম্মানিত অন্যান্য মহানগরী কর্ম পরিষদ সদস্যবৃন্দ। আমরা সবাইকে আজকের প্রোগ্রামে স্বাগত জানাই। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর সম্মানিত নায়েবে আমির, শ্রদ্ধাভাজন জননেতা আব্দুস সবুর ফকির। আপনারা জানেন আমাদের মহানগরীর সম্মানিত আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, তিনি তার নিজ এলাকায় জনগুরুত্বপূর্ণ একটি কাজে সম্পৃক্ত থাকার কারণে আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি। আপনাদের সকলকে তিনি সালাম জানিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। বক্তব্য রাখছেন জননেতা জনাব আব্দুস সবুর ফকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত
আজকের স্বাধীনতা দিবসের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঈদ পরবর্তী এই প্রোগ্রাম দুইটি জাতীয় উৎসব, একটি ধর্মীয় এবং জাতীয় উৎসব এবং একটি জাতীয় উৎসব খুব কাছাকাছি সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হচ্ছে। অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে আছেন। এটা 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 হবে, আবার তো দিল ওখানে, লাভ হলো কি? জি, তো আমরা দুইটা কারণে আজকের এই আলোচনা সভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে একটি ঈদ পরবর্তী, আরেকটি হইল দীর্ঘ আন্দোলন এবং ত্যাগ ও কোরবানি বিনিময়ে যে গণতন্ত্র আমরা পেয়েছিলাম এবং তার ভিত্তিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের পরে একটি সরকার গঠিত হয়েছে এবং ইতিমধ্যে সেই সংসদের অধিবেশন শুরু হয়েছে, মুলতবি অবস্থায় আছে এবং এ মাসের শেষ দিকে আবার সেই মুলতবি অধিবেশন শুরু হবে। এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদের স্বাধীনতা দিবস আগামীকাল 26শে মার্চ, ঐতিহ্য অনুযায়ী ঢাকা মহানগরী দক্ষিণ 25 তারিখে এই আলোচনা সভাটা করে থাকে। এই আলোচনা সভায় সভাপতিত্ব করার কথা ছিল মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল। কিন্তু ইতিমধ্যে আপনারা শুনেছেন একটি জনগুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে অংশগ্রহণের জন্য উনি চাঁপাইতে আসেন। উনি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, সালাম জানিয়েছেন। আমি শুরুতে যাদের জীবনের বিনিময়ে এদেশের হাজারো আবাল বৃদ্ধ বনিতার শাহাদতের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের পরিবার পরিজনের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং ওই সমস্ত আহত পঙ্গু মুক্তিযোদ্ধা যারা 71-এর শ্রেষ্ঠ সন্তান আমাদের দেশের, তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, অনেকে এখনো জীবিত আছেন, তাদের ওই পঙ্গুত্ব নিয়ে জীবন অতিবাহিত করছেন। আশা একটাই, যে টার্গেটকে সামনে রেখে দেশ স্বাধীন হয়েছিল সেটা যদি একবার বাস্তবায়িত হয় এবং দেখে যেতে পারেন, তাহলেই হয়তো তাদের মনে প্রাণে প্রশান্তি আসবে। আমি সেই আশাকে সামনে রেখেই পরবর্তী যে গণতন্ত্র আমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছিল, দীর্ঘ 16 বছরের ফ্যাসিজমের মধ্য দিয়ে এদেশের মানুষ গণতন্ত্র ভুলে যাচ্ছিল, গণতন্ত্রের সংজ্ঞা কি সেটা ভুলে যাচ্ছিল। সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠানেও গণতন্ত্রের সংজ্ঞা আর পড়ানো হচ্ছিল না। সেখানে একের পর এক গণতন্ত্র ছাড়াই, নির্বাচন ছাড়াই কিভাবে সরকার গঠন করতে হয়, দেশ পরিচালনা করতে হয়, সেরকম একটি কূটকৌশলের মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছিল। আমাদের প্রজন্মরা এটা ভুলে যাচ্ছিল। সেই ক্ষেত্রে বিগত জুলাই আগস্টের যে আন্দোলন, এদেশের তরুণ দামাল ছেলেরা আবার খেপে উঠেছিল এবং তাদের সেই গণতন্ত্র, তাদের পূর্বপুরুষরা যারা জীবন দিয়ে 71 সালে অর্জন করেছিল, সেটাকে আবার পুনর্জীবিত করার জন্য, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এদেশের তরুণ যুবক, ছাত্র ছাত্রী সহ এদেশের আবাল বৃদ্ধ বনিতা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তারা আবার জীবন বাজি রেখে রাজপথে এসেছিল
এবং এর মধ্য দিয়ে আবার ওই গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিল। এখানেও যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা পোষণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং ওই জুলাই আগস্টের সেই আন্দোলনের মধ্য দিয়ে যারা এখনও খুব করুণভাবে একটি চোখ হারিয়ে, একটি চোখের ভিতরে এখনও গুলি রয়ে গিয়েছে, মাথার ভিতরে গুলি রয়ে গিয়েছে, হাজার হাজার গুলি একজনের পিঠের ভিতরে আছেন, এরকম এখনও চিকিৎসাধীন আছেন। এদের কষ্ট দেখলে চোখের অশ্রু সংবরণ করা যায় না। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সুষ্ঠু চিকিৎসা যাতে সম্পন্ন হয়। আমরা গত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের কাছেও দাবি জানিয়েছিলাম, এখন আবার যারা গণতন্ত্রের মধ্য দিয়ে তাদের এই হাত, চোখ, পায়ের হাতের মধ্য দিয়ে যারা আবার সরকার গঠন করলেন তাদের কাছে দাবি জানাচ্ছি তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, কিন্তু যে নির্বাচন আমরা পেলাম, জাতীয় সংসদের নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা 2টি ভোট দিয়েছিলাম। একটি হলো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য, আরেকটি দিয়েছিলাম জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে এটাকে কার্যত প্রতিষ্ঠিত করার জন্য। আমরা হ্যাঁ ভোটে অংশগ্রহণ করেছিলাম এবং এদেশের বেশিরভাগ মানুষ তারা হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছিল, যাতে এটা অধ্যাদেশগুলো জুলাই সনদ যেটা স্বাক্ষরিত ছিল ওই গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, এবং এদেশের জাতীয় নেতৃবৃন্দ সেদিন যারা স্বাক্ষর করেছিলেন, দুর্ভাগ্যবশত তাদের কারো কারো মুখ থেকে না ভোটের পক্ষে প্রচারণা চলেছে। তবে যিনি আজকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি শেষ পর্যায়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, তাতে বোঝা যায় যে এটাই আমরা প্রতিষ্ঠিত করব। কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পরে সংসদ অধিবেশন শুরুর আগে থেকেই কিছু বিভ্রান্তিমূলক বক্তব্য জাতির সামনে আসা শুরু করলো এবং জাতি একটি বিভ্রান্তির দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা আশা করি যে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে যে সনদ স্বীকৃতি লাভ করেছে এটা জাতীয় স্বীকৃতি, এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। কাজেই এইটার সাথে কোনো সংবিধানের দোহাই দিয়ে আদালতে গিয়ে এটার প্রতি যদি কোনো বিরূপ প্রচারণা চালানো হয়, এর সাথে যদি কোনো বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ মনে হয় খুব নরম, কিন্তু আমরা বিগত সমস্ত আন্দোলনগুলোতে দেখেছি যখন এদেশের মানুষ একত্রিত হয়ে যায় তখন এটাকে আর দমিয়ে রাখা যায় না। কাজেই সেই পর্যন্ত না যাওয়ার জন্য অনুরোধ করব, যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, বিরোধী দলও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন, অন্যরা এটাকে স্বাগত জানিয়েছেন, যদিও অনেক কথাবার্তা আছে আমরা শুনি, আমরা সেদিকে যেতে চাই না। যেটা হয়ে গিয়েছে সেটার ভিত্তিতে যদি আমরা জুলাই সনদকে হ্যাঁ ভোটের পক্ষে যে অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেটা যদি আমরা করি, তাহলে এই জাতি আবার একত্রিত হয়ে এই বাংলাদেশকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা এখনো সেই সুবিবেচনার দিকে যাই। আমরা সংবিধানের ব্যাখ্যা বিশ্লেষণের এত দরকার নাই, সংবিধান সবাই বুঝে, অনেকেই বুঝে। কাজেই সেই এদেশের বিজ্ঞ জনেরা ইতিমধ্যে তাদের মতামত দিয়ে দিয়েছে, এদেশের সাধারণ জনগণ মতামত দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে সরকার যেন এটার প্রতি স্বীকৃতি প্রদান করেন এবং তাদের শুভবুদ্ধির উদয় হয়। এই কথা বলে আমি আজকের এই আলোচনা সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমাদের মাঝে আরও এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব মোহাম্মদ মোবারক হোসেন। উপস্থিত হয়েছেন আমাদের মাঝে জনাব মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান,
আমরা আমাদের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, দৈনিক মানবকণ্ঠের সম্মানিত সম্পাদক, সাংবাদিক নেতা জনাব শহীদুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সঞ্চালক, সামনে উপস্থিত জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং গণমাধ্যমের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করেছি। ১৯৭১ সালে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। তো স্বাধীনতার পরে আমরা দেখলাম যে আমরা একটি ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি, আমরা বাক স্বাধীনতা ফিরে পাইনি, কালচারালি আমরা স্বাধীন হতে পারিনি। ভৌগোলিকভাবে স্বাধীনতা লাভের পরেও আমাদের যে মৌলিক যেই দাবিগুলো নিয়ে ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমরা সেই সাম্য প্রতিষ্ঠা করতে পারিনি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। ৫৪ বছর পরে আবার বাংলাদেশে আরেকবার, আমরা যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলি, আরেকবার আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। ১৫০০-এর অধিক ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, ৩৫,০০০-এর মতো ছাত্র জনতা আহত হয়েছে। আমাদের সেই গণতন্ত্র ফিরে আসেনি, গণমাধ্যমের স্বাধীনতা এখনো আমরা ফিরে পাইনি। তো একজন দার্শনিক বলেছিলেন যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ করবার জন্য একটি কালচারাল অবিরাম যুদ্ধ চালিয়ে যেতে হয়। আমার মনে হয় যে আমাদের এই সব স্বাধীনতা, আমি যেই স্বাধীনতাগুলোর কথা বললাম, গণতন্ত্র, মানবিক মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতা, কালচারাল স্বাধীনতা, এই স্বাধীনতা প্রতিষ্ঠা করবার আগ পর্যন্ত এই অবিরাম যুদ্ধ আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই যুদ্ধ চালিয়ে যদি আমাদের এই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে যেই স্বাধীনতার কথা বলছি, যেই গণতন্ত্রের কথা আমরা বলছি, এটি অধরাই থেকে যাবে, এটি স্বপ্নই থেকে যাবে, সেটি মানুষ ভোগ করতে পারবে না। সুতরাং এই যুদ্ধ আমাদের অবিরাম চালিয়ে যেতে হবে। কারণ হচ্ছে যে ২৪ সালের যেই জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের পরে আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশের সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা ফিরে পাবো। আমরা দেখলাম যে আমরা সেই পিছনের দিকে হাঁটতেছি। সেই জুলাই বিপ্লবীদের যে দাবি ছিল, সেই দাবির প্রতি বর্তমান সরকার কর্ণপাত করছেন না, সেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তারা টালবাহানা করছেন। সুতরাং আসুন আমাদের এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য, জুলাই বিপ্লবীদের দাবি পূরণের জন্য এই আন্দোলন আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সেই দাবি পূরণ করার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সেই প্রত্যাশা এবং সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক আমাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আজ ২৬শে মাসের সেই স্বাধীনতা ঘোষণা নিয়ে কথা বলবো। যেই ঘোষণা দেওয়ার কথা ছিল আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের, উনি তা দেন নাই। উনি গিয়েছেন পালিয়ে। এই ভাগুরা রাজনীতিবিদকে নিয়ে আমরা কত কিছু করেছি এত বছর, সত্য উদ্ঘাটন করি নাই। আমাদের এই
ক্রান্তি লগ্নে আজকে রাতে পাকিস্তানিরা যেভাবে আমাদেরকে মানুষকে হত্যা চালায়, পিলখানা বিডিআর, আমাদের সেই রাজারবাগ, কেউ কথা বলে নাই, সব পালায়ে গেছে ভারতে। তাজউদ্দিন সাহেব সব পালায়ে গেছে। বঙ্গবন্ধু একটা ভাষণ রেকর্ড পর্যন্ত করেন নাই, সেই ঘোষণা দিতেন শহীদ জিয়া। এটা যেমন তেমন ঘোষণা না, আপনারা অন্য কিছু মনে করবেন না। বিদ্রোহ হয়, আমি তো শপথবদ্ধ ছিলাম পাকিস্তানের পক্ষে, সেই শপথ ভেঙে আমি বিদ্রোহ করলাম এবং একই সাথে সেনানিবাসে ঢুকে আমার অধিনায়ককে গ্রেপ্তার করে নিয়ে আসলাম। অধিনায়ককে গ্রেপ্তার করা যাতা বিষয় না, এটা আপনারা সবাই বুঝবেন না অধিনায়ক জিনিসটা কি। তারপরে সেই বিদ্রোহ যুদ্ধ চলে দীর্ঘ এত বছর, একটা বছর প্রায় 9 মাস যুদ্ধ। এই আওয়ামী লীগ ভারতে বসে যুদ্ধ তো করেই নাই, উল্টা 7 দফার একটা অনৈতিক চুক্তি করে বসে, যেই চুক্তিতে আমরা পরাধীন হয়ে যাই। আমার কেউ বলতে পারবেন স্বাধীনতার আগে আমরা পরাধীন ছিলাম? পাকিস্তান তো আমাদের ছিল, আমরা 7.5 কোটি লোক ছিলাম, আর ওরা ছিল 4 জাতিতে 5.5 কোটি। তো দোষ কার? এটা কেমন তোর হিসাব নিকাশ আমি কিছু এখনো বুঝি না। কি ছিল প্রত্যাশা আর কি পেলাম? স্বাধীনতা আগে ভালো ছিলাম না পরে ভালো ছিলাম? আমি 2 বার গুম হয়েছি, এটা কি পাকিস্তান আমলে হলে আমি হইতাম? আমি কখনো হইতাম না। আমার দেশের কি সেঞ্চুরি করা হয়েছে রেপে, পাকিস্তানে তা করছে। এখন পাকিস্তানের কথা বলে আমাকে আর নতুন ট্যাগ দেওয়া হবে। সোজা কথা বুঝি না আমরা, ভারত প্রেমে আমরা আসক্ত। স্বাধীনতার পর দেখেন স্বজনপ্রীতির নিয়ম। এই আমাদের শহীদ জিয়া যেই সাহস নিয়ে উনি যুদ্ধে গেছেন, মা খালেদা জিয়ার সাথে কথাও বলেন নাই, দেখাও করেন নাই, বলেনও নাই তুমি কি করবা। এটাই হলো যুদ্ধ। কিন্তু স্বাধীনতার পর তাকে বানানো হয় নাই সেনাপ্রধান, করেছেন স্বজনপ্রীতি। জহির রাহান মারা গেছে, সিরাজ শিকদারকে গুম করছেন, হত্যা করছেন। এটাই ছিল আওয়ামী লীগ। আর এর বিস্তৃতি শেষ পর্যন্ত এসে ঠিক আছে আমাদের এই 17 বছরের শাসন। কি হয় না এখানে? আমরা বাঙালি হয়ে বাঙালিকে মারছেন। পাকিস্তানি মানলে 2টা কথা লাগে অন্য জাতির, যে বাঙালি হয়ে বাঙালির মানলে এটা লাগে, কষ্ট লাগে। এটা আমাদের দেশ, লুটপাট করে আমরা চলছি। অনেক সংস্কার হয়েছে, আপনার একটা আন্দোলন হলো, রক্তক্ষরণ হলো, একটা সনদ হলো, সনদটা এখন মানতেছেন না। আপনার চরম গাদ্দার। আপনারা যদি না মানেন, আমি একটা জিনিস পরিষ্কার বলি, হাসিনার চেয়ে শক্তিশালী ক্ষমতাধারী নেত্রী পৃথিবীতে ছিল কিনা জানি না। পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি কি ছিল না, কিন্তু আপনাদের সেটা নাই। একটুখানি লাড়াচাড়া দিলে আপনারা পড়ে যাবেন। আর যদি একবার পড়েন, ওই সংবিধান বুড়িগঙ্গায় ফেলে দিব। নতুন করে সংবিধান লেখে আপনাদের বিচার প্রকাশ্যে করব, এই গাদ্দারদের বিচার। একটা যুদ্ধ হওয়ার পরেই কালকে দেখলাম কালামানিক বিচারপতি, উনি জামিনে মুক্তি পাচ্ছেন। আমি বলি বিএনপির ভাইদের, আপনাদের লজ্জা লাগে না? শহীদ জিয়াকে যে লোকটা বলে ভারতীয় পাকিস্তানি গুপ্তচর, সে কিভাবে মুক্তি পায়? আমার শহীদ জিয়ার বীরত্তম খেতাবটা ফিরে নিয়ে আসে, আপনি কিছু করেন নাই। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বের করে দিয়েছে, এখনো কোনো বলিষ্ঠ ভূমিকা নেন নাই। এদেরকে সাইজ করেন, নাহলে আপনারা নিজেরাই সাইজ হয়ে যাবেন। জনগণ যখন বিপ্লবের স্বাদ পেয়ে যায়, স্বাধীনতার স্বাদ পেয়ে যায়, এর ফিরে আনা খুব কষ্টকর। আমি মনে করি জনগণ ঐক্যবদ্ধ আছে। কতজন লোক দরকার, কতটুকু দরকার আমার নিজ চোখে দেখা। সুতরাং আমি মনে করি দেশটা আমাদের, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনে নিয়ে যাই। হাদি হত্যা, হাদি আমাদের, আমাদের মির্জা আব্বাস ভাই আমাদের, দেশ যারা মারছে সেরা আমাদের। দেখেন ভারত ওই 2টাকে ধরেছে, তাকে নিয়ে 14 দিন জামিন নিছে, যে কি বলে রিমান্ড নিছে। আমাদের কোনো আইনজীবী যায় নাই যে কি কথা বলতেছে। একটা আইনজীবী নিয়োগ করতে পারতাম সত্য জানার জন্য। তারপর তারা দিল্লি নিয়ে গেছে, আবার সে আমাদের নিয়ে রাজনীতি। ভারত আমাদের সুস্থ শান্তিতে থাকতে দিবে না। সুতরাং আমাদের সব সময় চেতনা, আন্দোলন ধারণ রাখতে হবে, মনে রাখতে হবে ভারত আমাদের একমাত্র শত্রু। ওই ভারতকে চট থাপ্পড় মারি সোজা রাখতে হবে। আন্তর্জাতিক আদালতে আপনি আপিল করেন,
আমাদের এই খুনিদেরকে আমাদেরকে দেয়, আমাদের কাছে ফেরত দেন, আমরা বিচার করবো, আমরা তদন্ত করব। আপনার ন্যারেটিভ আমরা বিশ্বাস করি না। অপরাধে যেই হোক তার বিচার হবে। আমি খুব ভালো লাগতো সেখানে আসতে পেরে। তবে আমার ভালো লাগতো আমাদের মাঝে যদি দু একজন সম্মানিত নারী নেতৃত্ব থাকতেন, কথা বলতেন, এটা খুব ভালো লাগতো। আমাদের দরকার। আমরা সবাই মিলেই দেশ, সবাই মিলেই দেশ, কাউকে বাদ দিয়ে আমরা আগাতে পারবো না। সবাইকে নিয়ে আমরা আগাবো। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, শহীদ জিয়া এবং শহীদ ব্যক্তিরা সবাই যেন সম্মানিত হয়। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আজকের আলোচনা সভায় ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য উঠে এসেছে। এই দেশ আমাদের, এই দেশকে গড়তে হবে আমাদের। যারা জুলাই সনদকে মানতে চান না কিংবা পাশ কাটিয়ে যান অথবা কৌশলে এটিকে ভুলিয়ে দিতে চান, মনে রাখতে হবে জুলাই সনদ না থাকলে এই সরকারও থাকতে পারবে না। আমরা ইতিমধ্যেই জনগণের কাছে বলতে শুনেছি বর্তমান সরকার নাকি একটা ভারপ্রাপ্ত সরকারে পরিণত হচ্ছে। তাহলে মূল সরকারকে জনগণ জানতে চায়। বাংলাদেশ ভারপ্রাপ্ত সরকার দিয়ে চলবে না। পিছনের কোনো কিরণক সরকার কিংবা পিরনো কোনো আধিপত্যবাদ এই বাংলাদেশকে আর পরিচালিত করতে পারবে না। আজকের এই স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তরুণ নেতা, শেরপুর সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদের অন্যতম সদস্য ভাই হাফেজ রাশেদুল ইসলাম। আমাদের প্রিয় জননেতা হাফেজ রাশেদুল ইসলাম এমপি বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ অর্ধ শতাব্দী পেরিয়ে আজ একটি নতুন আকাঙ্ক্ষার যাত্রায় যখন হাঁটছে, তখন আমাদের কাছে একটি নতুন আশার উদ্ভব হয়েছে যে আমরা একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু আমরা যে বিষয়টি দেখছি সেটি ইনক্লুসিভ বাংলাদেশের কোনো নমুনা নয়। চিত্রের পরিবর্তন হয়েছে, ছবিতে নতুন ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের মূল আকাঙ্ক্ষার কোনো পরিবর্তন হয়নি। আজকে সারা দেশের অলিতে গলিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে পোস্টার ফেস্টুনগুলো টাঙানো হয়েছে, আমি জানতে চাই 24 জুলাই পরবর্তী বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা কি এই চিত্র দেখতে চেয়েছি? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে ভুলে গেলে চলবে না। গুম খুন নৈরাজ্যের বিরুদ্ধে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে মানুষের আহাজারি হাহাকার মুক্ত একটি নতুন সমাজ গড়ে উঠবে। কিন্তু আজকে যে সংসদটি গঠিত হয়েছে, সেই সংসদ থেকে সেই ধরনের কোনো প্রত্যয়ের ধ্বনি শোনা যাচ্ছে না। আমরা মনে করি অবিলম্বে যদি এই ধরনের কূট সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে শহীদের রেখে যাওয়া এই বাংলার প্রকৃত চিত্র ফিরিয়ে নিয়ে আসার বাস্তবায়নের জন্য উদ্যোগ না নেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ পুনরায় সংগ্রামে লিপ্ত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেই সংগ্রামে আমি মনে করি আপামর তৌহিদি জনতা, যারা ইনসাফ চায়, যারা মানুষের প্রকৃত মুক্তি চায়, যারা এই সমাজে একটি ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণের জন্য আকাঙ্ক্ষা রাখে, স্বপ্ন দেখে, সেই আকাঙ্ক্ষী ব্যক্তিদের কাতারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি
ঢাকা 5 আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব কামাল হোসেন এমপি। জনাব কামাল হোসেন এমপি বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, মানুষের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশের জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত মহান জাতীয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জননেতা জনাব আব্দুস সবুর ফকির, উপস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম ফরোয়ার, উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, একান্ত প্রিয় আজকের এই সমাবেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা। 2024 সালের পরে আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। গত 12 ফেব্রুয়ারি যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে, সুশাসন ফিরে পাবে, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে। বাংলাদেশের 24শে জুলাই থেকে শুরু করে অতীতে সেই অধিকার হারা মানুষগুলো তাদের অধিকার ফিরে পাবে, এটাই আমাদের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। সম্মানিত উপস্থিতি, গত জাতীয় নির্বাচনে আমরা যেই লড়াই সংগ্রামে গণঅভ্যুত্থান করেছি, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে 288টি আসনে ভোট বিজয় লাভ করেছে এবং বলা যায় প্রায় 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে, তার মানে সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। আমরা নতুন সংসদের আমরা একজন সদস্য হিসেবে সংসদে কথা বলবো, সংসদে মানুষের পক্ষে দাবি উত্থাপন করব, এটাই স্বাভাবিক। সেই দাবি উত্থাপনের আগে আমাদেরকে যদি রাজপথে কথা বলতে হয়, প্রেস ক্লাবে কথা বলতে হয়, এটা জাতির জন্য দুর্ভাগ্য হবে। আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হবে, 70% মানুষের যে অভিপ্রায় সেটা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক সরকার মানুষের অধিকার নিশ্চিত করবে। আমাদের সম্মানিত আমির জামাত আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। 29 তারিখে সংসদ বসছে। আমরা মনে করি সরকার জুলাই সনদের 133টি অধ্যাদেশের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিবে এবং 288টি আসনে যে ভোট বিজয়ী হয়েছে, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আমি মনে করি দেশ জাতির মুক্তির জন্য, দেশ জাতির যেন আবারও পেশিবাদের কবলে এবং মানুষ অধিকার হারা না হয়,
সেই বিষয় খেয়াল করে বর্তমান সরকার তার যথাযথ ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রাখছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি এবং বাউফল উপজেলা থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম সিফাহ সালার বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত